গান বাজনা ছাড়া অ্যাজ এ ক্রিয়েটিভ পার্সন তো আমি অনেক কিছু নিয়ে ভাবি। উনি আমার গানের গুরু নন, বাট উনি আমার গান গাওয়ার পেছনে কনফিডেন্স দেওয়ার আসল লোক বলবো। আমি তোমাকে করে দিয়েছি, আমার বাবা যখন আমাকে প্রথম ড্রামস কিনে দেয় আমাকে এটাই বলেছিল যে এই প্রথম ড্রামস কিনে দিলাম, এরপরে যেটা তুমি করবে সেটা এবার নিজের দমে তুমি করবে। আর না হলেই আমরা বিভিন্ন সময় শুনি যে টালিগঞ্জে কারোর কেউ আত্মহত্যা করেছে, কেউ কিছুদিন আগেও আমরা একজনকে এরকম দেখেছি। কেউ ভেঙে পড়ো না, কেউ এমন কিছু করো না যাতে তোমার ফ্যামিলি, তোমার যারা ভালো ওয়েল উইশার আছে তাদেরকে তুমি দুঃখ দিয়ে চলে যাও। আজকে ওয়েস্টলিনের তরফ থেকে আমরা এসেছি ইরানি ক্যাফে মতম গ্রামে। আজকে সেলেব টক্সে আমাদের সঙ্গে রয়েছেন যিনি খুব বিখ্যাত সিঙ্গার কাম মিউজিশিয়ান তন্ময় সাধক। স্যার কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। ভেরি গুড, থ্যাংক ইউ। তো চলে যাচ্ছি প্রথম প্রশ্ন, গান বাজনার শুরুটা আপনি কেমন করে করেন? গান বাজনা করবো বলে আমি কখনো প্ল্যান করিনি। মানে আমার পড়াশোনা করারই ইচ্ছা ছিল। বাড়িতে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছিল, তো মানে পড়াশোনা ছাড়া কোনো অপশানই ছিল না। তো গান বাজনাটা হঠাৎ করেই মানে বাড়িতে না জানিয়ে আমি মানে ড্রামস শিখতে শুরু করি। মানে আমি ততটা কনফিডেন্টও ছিলাম না সেই সময় যে আমি লোকের সামনে দাঁড়িয়ে গান করব, পারফর্ম করব। তো আমি ড্রামস এমন একটা জিনিস যাকে কেউ দেখে না, সবাই শোনে, এনজয় করে, সবাই সিঙ্গারকে দেখে। আমি সেই জন্য সবার পিছনে যে থাকে আমি সেই জিনিসটাকে চয়েস করেছিলাম। বাড়িতে না জানিয়ে ড্রামস শেখা শুরু। এইভাবেই আমি প্রায় 6 বছর ড্রামস বাজিয়েছি। এইভাবেই শুরু আর কি, হঠাৎ করে শুরু। গান বাজনা ছাড়া আপনি অন্য কিছু নিয়ে ভাবছিলেন? গান বাজনা ছাড়া অ্যাজ এ ক্রিয়েটিভ পার্সন তো আমি অনেক কিছু নিয়ে ভাবি, কিন্তু মানে সেটা এক্সিকিউট করাটা কোনো কিছু মানে ভাববো আমি রকেট বানাবো, তো সেটার জন্য তো আমাকে অনেক মেহনত করতে হয়। তো ভাবনা চিন্তা তো অনেক কিছুই আছে, তো এখন সেগুলো একটা একটা করে আর কি আমি করার চেষ্টা করছি। ছোটোবেলা আপনি কেমন করে কেটেছে? ছোটোবেলা একটা নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে, বাড়ির সামনে স্কুলে যাওয়া, বাড়িতে বকা খাওয়া, মার খাওয়া, পড়াশোনা না করা। হ্যাঁ, সেটা তো ছোটোবেলা থেকে মানে খুবই দুষ্টু। তো সেভাবেই মানে আর 5 জন যেরকম সেরকমই, নাথিং স্পেশাল। আচ্ছা, আপনি তো বলিউড টলিউডে অনেকজনের সঙ্গে কাজ করেছেন, সিঙ্গার মিউজিশিয়ান। তো তাদের মধ্যে অন্যতম আমারও মোস্ট ফেভারিট মিকা সিং। ওনার সঙ্গে কাজ করে আপনার অভিজ্ঞতা হচ্ছে উনি আমাকে এই কনফিডেন্সটা দেন, মানে ড্রামার থেকে সিঙ্গার হওয়ার পেছনে যে মানে যে থট প্রসেস। হ্যাঁ, তো কেউ যদি কারোর মাথায় মানে কাউকে দেখে মানুষ ইনফ্লুয়েন্স হয়, তো এবং আমি খালি ইনফ্লুয়েন্স হয়নি, ওনার কাছ থেকে আমি শিখেছি যে কীভাবে স্টেজ পারফর্ম করতে হবে, কীভাবে কথা বলতে হবে, কীভাবে বসতে হবে, কীভাবে হাঁটতে হবে। অ্যাজ এ তোমাকে সেলিব্রিটি খালি ভালো গান গাওয়ার সাথে সাথে তোমাকে সেরকম তোমার অ্যাটিটিউড হওয়া দরকার। তো ওনার কাছ থেকে এইসব আমার শেখা। এছাড়াও মিউজিকেও আমি অনেকটা নলেজ গেইন করি, রেকর্ডিং স্টুডিও, একটা গান কীভাবে তৈরি করতে হয় সেটাও আমি ওনার কাছ থেকেই শিখি। সেভাবেই আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। গানের হাতে কড়িটাকে মিকা সিং ওনার কাছ থেকেই বলতে পারো। উনি আমার গানের গুরু নন, বাট উনি আমার গান গাওয়ার পেছনে কনফিডেন্স দেওয়ার আসল লোক। তাহলে আপনার সিঙ্গিংয়ের আইডিয়ালটা কে আছে? সিঙ্গিংয়ের আইডিয়াল প্রচুর লোক আছে, মানে বলে শেষ করতে পারবো না। আমি প্রচুর কিছু শুনেছি। টাইমের সাথে সাথে আমার মিউজিকের সাউন্ড আমি শোনারও একটা সাউন্ড হয়। আমি যখন ড্রামস বাজাতাম তখন আমি প্রচুর রক ব্যান্ড শুনতাম, এখনও শুনি। মানে এগুলো শুনতাম যেগুলো বলছি সেগুলো যে এখন শুনি না সেরকম না, বাট মানে রেশিওগুলো একটু কম বেশি থাকে আর কি। তারপর আস্তে আস্তে বয়সের সাথে সাথে মানুষের টেস্ট চেঞ্জ হয়, তো সেই অনুযায়ী তারপরে যখন যে ইন্ডাস্ট্রিতে আমি কাজ করছি সেই ইন্ডাস্ট্রিতেও যে কীরকম গান বাজনা হচ্ছে, তার কী চাইছে মানুষ, সেগুলো শোনা খুব দরকার। তো সবসময় আপডেটেড থাকতে হয় আর কি। তো সেগুলো আমি সবই শুনি। আমার গান বাজনায় কোনো বাজ বিচার নেই। আমি সমস্ত গান বাজনাকে আমি রেসপেক্ট করি এবং সমস্ত কিছু আমি চেষ্টা করি শোনার। স্যার, আপনার 2 বছর ধরে কোনো না মিউজিক ইন্ডাস্ট্রিতে আপনি ছিলেন, কোনোভাবে আপনাকে দেখাই যায়নি। পেছনে এর পেছনের কারণ হচ্ছে যে আমার মনে হচ্ছে যে এই 2 বছর আমাকে মানে যে খামতিগুলো, প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু খামতি থাকে, কিন্তু একটা আর্টিস্ট কখনো তার খামতিগুলোকে দেখায় না। মানে কী খামতি সেটা অবশ্যই আমি বলবো না, কিন্তু আমার মনে হয়েছে কোথাও গিয়ে যে আমার ইমপ্রুভমেন্ট করার এখনও অনেক জায়গা আছে, অনেক কিছু শেখা বাকি। তো আমি আর গান বাজনা এমন একটা জিনিস যে আমাকে সারা জীবন স্টুডেন্ট হয়ে রাখতে হবে, গান বাজনা স্টুডেন্ট। হ্যাঁ, আমি যদি আমি ভেবে ফেলি যে আমি সব শিখে গেছি, তখন আমার পার্সোনালি আমার মনে হয় যে সেইটা ঠিক অ্যাটিটিউড নয়। তো আমার মনে হয়েছিল যে আমাকে অনেক কিছু শিখতে হবে। তো আমি বোম্বে পাড়ি দিলাম, তো ওখানে আমি 2-2.5 বছর 3 বছর হচ্ছে আমি থাকলাম, এবং মানে আমি শেখাতে বেশি কনসেন্ট্রেট করেছি। এবার গান বাজনা কিছু রিলিজ হয়নি তার মানে এটা নয় যে আমি কিছু তৈরি করিনি। আমার কাছে একটা হিউজ
গান বাজনার স্টক আমি বানিয়েছি, আমার স্টুডিওতে আমি নতুন গান তৈরি করেছি, নতুন রেকর্ডিং করেছি, আমার নিজের অ্যালবামস রেডি করেছি। তো এইবারে আমার সময় এসে গেছে যে এবার আমি মার্কেটে বলতে পারো আবার কাম ব্যাক করতে চলেছি। মানে নতুন করে আপনি আবার গান গান। হ্যাঁ হ্যাঁ, বলতেই পারো। আপনার ইরানি ক্যাফেটা খোলার পেছনে কারণ কি? ইরানি ক্যাফে খোলার পেছনে সেরকম কোনো কারণ নেই। আমি মানে গান বাজনার জন্য প্রচুর দেশে ঘুরেছি শো করার জন্য। আমি মিকা সিংয়ের সাথে থেকে আরম্ভ করে আমার নিজের শোজ যখন শুরু করলাম, আমি প্রচুর অল ওভার ইন্ডিয়া এবং আউট অফ ইন্ডিয়া আমি ঘুরেছি। এবং আমি না একজন ফুড এক্সপ্লোরার, আমি খুব ভালো রান্না করতে পারি। আর আমার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানে আমি একটা 10 টাকার চা খেতে আমি 500 টাকা ট্যাক্সি ভাড়া দিয়েও আমি গেছি, অনেক হয়েছে এরকম, এখনও হয়, ঠিক আছে। তো যেখানেই আমি দেখি যে কিছু ভালো ফুডের সন্ধান পাই, আমি সেখানে মানে নির্দ্বিধায় যখন বাজেট পোষালে আর কি, এখন যদি আমি দুবাইয়ের কোনো খাবার ইচ্ছা, যেটা আমার স্বপ্ন, সেটার জন্য আমি প্রস্তুত হব, সেটা তো অবশ্যই থাকবে। কিন্তু আমি ফুড এক্সপ্লোর করতে ভালোবাসি, যে কোনো সেটা দুবাই না হয় সেটা বনগাঁও হতে পারে, ঠিক আছে। তো সেই জিনিসটা আমাকে টেনে নিয়ে যায়, আমি গিয়ে সেখানে এক্সপ্লোর করি যে তারা এমন কী করছে, কেন তাদের হচ্ছে। এবং আমি নিজে খুব ভালো রান্না করতে পারি। আমি বিভিন্ন বড় বড় সিঙ্গারদের সাথে কাজ করা অবস্থায় দেখেছি তারা খুব ভালো রাঁধুনি হয়, শেফ। তো মানে এবং বড় সিঙ্গাররা এটাই বলে যে তুমি যদি ভালো রান্না না করতে পারো তাহলে তুমি ভালো গান গাইতে পারবে। তো তাদের যখন আমি দেখতাম যে তারা এত ভালো রান্না করে আমাদের খাওয়াচ্ছে, তখন থেকেই আমার মধ্যে ওই রান্নার ওই ব্যাপারটা আসে। এবং আমি নিজে নিজে ট্রাই করতে করতে মানে বলতে পারো আজকে আমি একটা প্রো শেফ বলতেই পারি আমি নিজেকে। সিঙ্গার কাম শেফ। হ্যাঁ। আবার চলে আসি সিঙ্গিং লাইনে। তো এমটিভিতে আপনি অনেকের স্বপ্ন থাকে এমটিভিতে কাজ করেন, আপনি ওই স্বপ্নটা আসা ওটা স্বপ্ন আসার আগেই আমি স্বপ্ন পূরণ করে ফেলেছি, স্বপ্নেও দেখিনি কোনো। ওটার অভিজ্ঞতাটা কেমন? অভিজ্ঞতা খুব ভালো, মানে প্রথম একটা রিয়েলিটি শোতে যাওয়া। হ্যাঁ, আর এটা 2009-এ আমি তখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। তো এটা খুবই ভালো এক্সপিরিয়েন্স। প্রথম ফোন আসে আমার কাছে যে আমি সিলেক্ট হয়েছি কলকাতা থেকে 10 জন। তো তাদের মধ্যে তো আমি ভেবেছিলাম যে মানে আমার মধ্যে ছোটোবেলা থেকে কনফিডেন্সের অনেক অভাব ছিল, সেটা আমি তোমাকে প্রথমেই বললাম, যার জন্য আমি ড্রামস চয়েস করেছিলাম। কিন্তু সেই ড্রামসই আমাকে একটা এমন জায়গায় পৌঁছে দেয় যে মানে আমাকে প্রথম আমি মানুষের দৃষ্টি আকর্ষণ করি ড্রামস দিই। এবং সেটার পেছনে এমটিভি চ্যানেলের একটা অবদান আছে যে আমি একটা রিয়েলিটি শো জিতি, অ্যাজ এ ড্রামার আমি সেখানে পার্টিসিপেট করেছিলাম। তো সেখান থেকেই আমার সাথে বলিউডের কানেকশান শুরু হয়, সেইভাবেই আর কি সব কিছু হয় আর কি। তো আমার প্রথম বিগ অ্যাচিভমেন্ট বলতে সেটাই যে এমটিভি রক অন আমি জিতি। আচ্ছা স্যার, আপনার এত শো এত কিছু করেছেন, লাইফ পার্টনার খুঁজেছেন? লাইফ পার্টনার তো খুঁজতে হয় না। দেখো, লাইফ পার্টনারের ব্যাপারে আমি এটা বলতে চাই, লাইফ পার্টনার চলে আসে, ঠিক আছে। তো এখন আমি একটা এমন ফ্রেজের মধ্যে দিয়ে আছি, সেটার না একটা বয়স থাকে, মানে কি করে তোমাকে বোঝাবো। ধরো একটা 21 বছরের ছেলে, ঠিক আছে, সে যদি আজকে ফুটবল খেলে, তো সে যদি আজকে মানে ন্যাশনাল বা কোনো টিমে যদি চান্স না পায়, আর তাহলে কিন্তু তার আর ভবিষ্যতে হবে না। কারণ একটা সব কিছুর একটা টাইম থাকে। তো গান বাজনারও একটা টাইম থাকে। ফুটবলার যে ক্রিকেটার, সে যদি তো ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন ধরো 30 বছর বয়স হয়ে গেছে, হতে পারে না, তো সে আর হতে পারবে না। একটা ডক্টর হওয়ার একটা টাইম থাকে, তো ওই টাইমটা আমার পেরিয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমার সেটা নিয়ে মানে সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা ইন্টারেস্ট কিছুই নেই। আমি খুব ভালোভাবে আবার গান বাজনায় ফিরতে চাই, আর আমি খুব মন দিয়ে গান বাজনা আর সাথে সাথে আমার ক্যাফেটাকেও দুটোকে নিয়েই এখন আমার আগামী স্বপ্ন। এত ব্যস্ততার মধ্যে আপনি পরিবারকে সময় কী করেন? পরিবারকে খুব একটা সময় আমি কখনোই দিতাম। ছোটোবেলা থেকেই আমি একটুখানি বাইরে থাকা, একটু বাইরে ঘোরা। আমি ওই বললাম, আমি এক্সপ্লোর করতে ভালোবাসি, মানে অ্যাজ এ ফুড এক্সপ্লোরারও তো বটেই, বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে। তো ট্রাভেলিং আমার একটা ওয়ান অফ দ্য ফেভারিট সাবজেক্ট, যে ট্রাভেল করবো, এখানে গিয়ে খাবো, ওখানে গিয়ে খাবো। তো আমার পরিবার মানে কি বলবো, তারাও আমার শো দেখতে কোনোদিনও আসে, তো তারাও আমার এই গান বাজনার নিয়ে দে আর নট ইন্টারেস্টেড। আপনি বলছেন পরিবার থেকে আপনি সাপোর্ট পাননি? না, 100% আমি সাপোর্ট পেয়েছি, বাট মানে তাদের সাপোর্টটা ওই অবধি যতটুকু করা দরকার, মানে সেটা কিন্তু আমি বলবো ভালো। মানে আমার যখনই দেখি যে কোনো বাচ্চার ব্যাগ তার মা পিঠের বই নিয়ে যাচ্ছে, আমার সেটা ভালো লাগে না। আমার চাই যে মানে সে বাচ্চা ছোটো থেকেই সেটা করুক নিজে, যতটুকু বাড়ি থেকে দেওয়া দরকার আমি তোমাকে করে দিয়েছি। আমার বাবা যখন আমাকে প্রথম ড্রামস কিনে দেয়, আমাকে এটাই বলেছিল যে এই প্রথম ড্রামস কিনে দিলাম, এরপরে যেটা তুমি করবে সেটা এবার নিজের দমে তুমি করবে। তো তার 3 বছরের মধ্যে আমার মনে আছে আমি 1.5 লক্ষ 2006 সালে আমার বাবা আমাকে 10,000 টাকা দিয়ে ড্রামস কিনে দেয়। 2009 সালে আমি 1.5 লক্ষ টাকা নিজের টাকা দিয়ে আমি ড্রামস কিনি। তো মানে পরিশ্রম ততোধিক করা উচিত যতক্ষণ না তোমার স্বপ্ন পূরণ হচ্ছে। তো ঠিক। আচ্ছা, এই ইন্ডাস্ট্রিতে শোনা যায় কি প্রচুর লবি কাজ করে, এটাই সত্যি? অবশ্যই সত্যি, লবি তো অনেক কাজ করে, কিন্তু আমি নিজেকে কখনো ইন্ডাস্ট্রির মধ্যে থেকে বিলং করি না। আমি আমার নিজের মতো করে আমি কাজ করতে ভালোবাসি।
হ্যাঁ ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, তাতে আমার এক্সপিরিয়েন্স খুব ভালো, কারণ আমার মনে হয় যে আমার প্রসেসিং বা আমার স্টাইল বা আমার করার যে মানে ক্ষমতা সেটা একটু অন্যরকম সবার থেকে। বাকিরা কী করে যে বাকিরা এদিকে গেছে বলে ওইদিকে যাচ্ছে, আমি প্রথমে উল্টো ভাবতে শুরু করি যে আমি এমন কী করবো যাতে এটা নয় শর্টকাট নয়, কিন্তু আমি আলাদাই করতে চাই। আলাদাই করেছি বলেই আমি বাংলা সিনেমায় জিদ্দার মুভিতে, বাংলাদেশের টপ হিরো সাকিব খানের মুভিতে আমি কাজ করেছি, এখানকার যত ভালো ভালো মিউজিক ডিরেক্টর আছে তাদের সাথে কাজ করেছি। এখন বোম্বেতে আমি ওয়ান অফ দ্য বেস্ট মিউজিক ডিরেক্টর অর্কপ্রভু মুখার্জি, যে তেরি মিট্টি, নাজাম এসব গানের কম্পোজার, তাকে আমি অ্যাসিস্ট করি। তো সেটা হচ্ছে আমার মানে বলতে পারি দিস ইজ মাই প্রসেস, যে আমি ইউনিক কিছু করবো, মানে আর 5 জন যেটা করছে সেটা আমি করবো না। তার ওই জন্যই আমার কাজগুলো আসতে একটু দেরি হয়, কারণ আমি আগে সবার কাছের থেকে নিজের কাজটা যতক্ষণ না আমি বুঝতে পারি যে এটা আলাদা কিছু হচ্ছে, আর যতক্ষণ না ওদের মতো হয়ে যায় সেগুলোকে আমি রিলিজ করি না, ওগুলোকে আমি রেখে দিই। নতুন যারা আসছে ইন্ডাস্ট্রিতে তাদের জন্য কিছু বলবো, এখন যুগ চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আমাদের সময় অন্যরকম ছিল, এখন সব কিছু ফোনে টোনে হয়ে গেছে। আমরা যখন করতাম তখন আমাদের ফিজিক্যালি যেতে হতো, এখন পোর্টফোলিও দরকার হয় না, মোবাইলের ফটো। এখন মানে সিঙ্গারদের স্টুডিও ছাড়া ফোনেই রেকর্ডিং করে গান সিনেমায় চলে আসছে। তো এখন অনেক কিছু হয়, তো এখন কোনো ওরকম টিপস নেই। আর এখন এটাই আমি নতুনদের জন্য এটাই বলতে চাই যে মানে ফোকাস থাকো, মেহনত করো, কারণ এখন আগে যেরকম সুবিধাও ছিল অসুবিধাও ছিল, এখনও সুবিধাও বেড়েছে অসুবিধাও বেড়ে গেছে। তুমি সুবিধার দিকে যাবে না অসুবিধার দিকে যাবে সেটা তোমাকে চয়েস করতে হবে। আর না হলেই আমরা বিভিন্ন সময় শুনি যে টালিগঞ্জে কারোর কেউ আত্মহত্যা করেছে, কেউ কিছুদিন আগেও আমরা একজনকে এরকম দেখেছি। তো সেটা সে ভুল পথে, নিশ্চয়ই সেরকম কিছু ভুল হয়েছে বলে এরকম ডিসিশন। এরকম আমি বলবো সবাইকে যে এরকম কেউ ভেবেও না, ঠিক আছে? সবার ভালো দিন আসে, সবার খারাপ দিন আসে, একটা খারাপ দিনে কেউ এমন ভেঙে পড়ো না যে এমন কিছু ডিসিশন নিতে হয়। আর কেউ যদি ধরো এরকম সময়, ধরো আমি আরেকটা উদাহরণ দিই, ধরো শাহরুখ খান 7 বছর সিনেমা করেনি, যে মানুষটা সিনেমা ছাড়া বাঁচেনি কোনোদিনও। 0 ফিল্ম ফ্লপ হওয়ার পরে তার পাঠান ফিল্মের মধ্যে 7 বছর সে মানুষটা ক্যামেরার সামনে আসেনি বলবো না, সে এসেছে কিন্তু দেখায়নি, কোথাও ইন্টারভিউ দেয়নি। তো সেই মানুষটার কি গেছে 7 বছর, কেউ ভেবে দেখেছো? কেউ ভেবে দেখেনি। মানুষ সবাই সাকসেসের পিছনে দৌড়ায়, আমি তার ব্যাক স্টোরির পিছনে দৌড়াই, যে সে কীভাবে দিন কাটাচ্ছে, তার ফিজিক্যাল মেন্টাল কী পরিস্থিতি, ঠিক আছে? তো সেই লোকটা অনেক কষ্ট করেছে, এবং সে যখন কামব্যাক করলো, এবং যে কেউ কামব্যাক করতে পারে যে কোনো সময়, যদি তোমার আবার সেই মানে তুমি সেইভাবে তোমার নিজের প্ল্যান সেগুলোকে শক্তিশালী করো, তোমার কাজগুলোকে সেইভাবে করো। হানি সিং কামব্যাক করে গেল, ইমরান হাশমি কামব্যাক করে গেল, ঠিক আছে? তো এরকম প্রচুর উদাহরণ আছে। তো কেউ ভেঙে পড়ো না, কেউ এমন কিছু করো না যাতে তোমার ফ্যামিলি, তোমার যারা ভালো ওয়েল উইশার আছে তাদেরকে তুমি দুঃখ দিয়ে চলে যাও। তো আজকাল কলকাতায় এরকম তুমি দেখবে খুব এইরকম, আগে আমাদের সময় তো এরকম আমরা কখনো শুনিনি। আজকাল এই মানে লকডাউনের পরে কিছুদিন পরপরই এরকম শোনা যায় কোনো মডেল আত্মহত্যা করেছে, কোনো অ্যাক্ট্রেস এই করেছে, কেউ এই করেছে, কেউ ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছে বা কিছু। এইসব করার দরকার নেই। আসল হচ্ছে ফোকাস থাকো, ঠিক রাস্তায় চলো, আর মেহনত করতে থাকো, ব্যাস। আর কোনো কিছু ভাবতে হবে না। ভগবান আপনি সবার টাইম অনুযায়ী সবাইকে সব কিছু দেবে। আমাদের ভিউয়ার্সদের জন্য কিছু, তোমাদের ভিউয়ার্সদের এটাই বলতে চাই, এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো, দেখো, শেয়ার করো। আর যদি ভালো লাগে তাহলে তোমরাও যারা আছো আপকামিং, এইখানে এই চ্যানেলে আমি যেটা শুনলাম সেখানে এরকম কোনো নেই যে তোমরা যদি বড় সেলিব্রিটি না হলে তোমাদের কিছু এখানে তোমরা দিতে পারবে না। কারোর যদি ইন্টারেস্টিং স্টোরি থাকে তোমরা এই চ্যানেলের মধ্যে দিয়ে তাকে বলতে পারো, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আর সবাই সাপোর্ট করো, এটাই বলবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আমাদের টাইম দেওয়ার জন্য থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ।